আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিপ্লোমা ট্যালেন্ট হান্টের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বেসিক ইলেকট্রিসিটি বইয়ের চতুর্থ অধ্যায়। কত অধ্যায়? চতুর্থ অধ্যায়। তো এর আগে আমরা অলরেডি 1, 2 এবং 3 অধ্যায় শেষ করছি। তোমরা যারা 1, 2, 3 অধ্যায়ের সম্পূর্ণ ভিডিও দেখবা, আশা করি এই 3 অধ্যায়ে কোনো সমস্যা থাকার কথা না। এরপরেও যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের জানাবো। তো ভাই দেখো, আজকে আমরা কত অধ্যায় পড়বো? চতুর্থ অধ্যায়। তো চতুর্থ অধ্যায়ের আগে নামটা দেখি। চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে ওহমের সূত্র এবং জুলের সূত্র। কি নাম বলতো ভাইয়া? চতুর্থ অধ্যায়ের নামই হচ্ছে কি? ওহমের সূত্র এবং জুলের সূত্র। জাস্ট এই দুইটা টপিক পড়লেই আমাদের এই অধ্যায় শেষ। তো দেখো, প্রথম টপিকটা কি বলতো ভাইয়া? ওহমের সূত্র। সেকেন্ড টপিক কি? জুলের সূত্র। প্রথমে আমরা দেখি যে ওহমের সূত্রটা আসলে কি। তাহলে দেখো ভাইয়া, এবার আমরা যে টপিকটা পড়বো এটা ফার্স্ট টপিক। এটা কি বলতো ভাইয়া? ওহমের সূত্র। কি সূত্র? ওহমের সূত্র। তাহলে প্রথমে এই সূত্রে একটা প্রমাণ আছে মোস্ট ইম্পর্টেন্ট যেটা পরীক্ষার জন্য। আগে আমরা এই সূত্রটা দেখি। ওহমের সূত্র হচ্ছে ডক্টর জর্জ সাইমন ওহম ইনি একটা সূত্র আবিষ্কার করেন। এই সূত্রটাকে বলা হয় ওহমের সূত্র। সূত্রটা কি আমি পরে বলতেছি, তার আগে একটু বেসিক বোঝা লাগবে। বেসিকটা একটু বুঝো। ধরো সাপোজ এটা একটা তোমার পরিবাহী। কি বলতো? এটা একটা পরিবাহী। এখন এই বিজ্ঞানী ওহম বলছেন কি, যে ধরো এটা যদি একটা পরিবাহী হয় তাহলে এর মধ্যে দিয়ে কি অবশ্যই একটা বিদ্যুৎ প্রবাহিত হবে। কি হবে? একটা পরিবাহী আছে এবং এই পরিবাহীর মধ্যে দিয়ে যদি বিদ্যুৎ প্রবাহিত হয়, কি প্রবাহিত হবে? বিদ্যুৎ। কোন একটি পরিবাহীর মধ্য দিয়ে যদি বিদ্যুৎ প্রবাহিত হয় তাহলে কি বলছেন, এখানে একটা কন্ডিশন জাস্ট মাস্ট, যেটা কন্ডিশন থাকা লাগবে, এটা হলো তাপমাত্রা স্থির। কি থাকা লাগবে বলতে ভাইয়া? তাপমাত্রা স্থির থাকা লাগবে। ওহমের সূত্র কোন ক্ষেত্রে অ্যাপ্লাই হবে এই বিষয়টা তোমাকে জানা লাগবে। ওহমের সূত্র শুধুমাত্র একটা কন্ডিশনেই অ্যাপ্লাই করা সম্ভব, সেটা হচ্ছে কি? তাপমাত্রা স্থির। যদি কখনো কোনো স্থানে যদি তাপমাত্রা তোমার স্থির না থাকে, ধরো সাপোজ একবার তোমার তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস, তো আরেকবার হলো 20 ডিগ্রি সেলসিয়াস, এরকম যদি তাপমাত্রা তারতম্য হয়, তাপমাত্রা যদি পরিবর্তন হয়, তাহলে কি ওহমের সূত্র কখনোই কাজ করবে না। শুধুমাত্র যদি তাপমাত্রা স্থির থাকে তাহলে তখনই কি করবে বলতো? ওহমের সূত্র কাজ করবে। এখন দেখো ওহমের সূত্রটা কি বলছেন, আমি এটা বলতেছি। ওহমের সূত্রের প্রথম কথা কি? তাপমাত্রা স্থির। তাহলে তুমি লিখবা কি, যে তাপমাত্রা স্থির থাকলে কোনো একটি পরিবাহীর মধ্য দিয়ে যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয় তা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক এবং এর মধ্যবর্তী রেজিস্ট্যান্সের ব্যস্তানুপাতিক। আমি যা বলছি তা বুঝাই দিতেছি। ধরো যে সাপোজ এটা একটা পরিবাহী। এখন এই পরিবাহীর ধরো যে এক প্রান্তের বিভব তোমার হচ্ছে ভি এ। কি বলছি বলতো? ভি এ। আর এক প্রান্তের বিভব বলতো ভি বি। এবং দুই প্রান্তের যদি আমরা বিভব পার্থক্য বের করি তাহলে কি হবে? বি এ মাইনাস বি বি। পার্থক্য মানে কি? বিয়োগ করা। তাহলে আমরা কি করলাম? বি এ থেকে বিবি বিয়োগ করলাম। এটা কি করছে বলতো? দুই প্রান্তের বিভব পার্থক্য। এখন আমরা ধরে নিলাম যে দুই প্রান্তের বিভব পার্থক্য সমান সমান ভি। কি ধরেছি বলতো? ভি। তো দুই প্রান্তের বিভব পার্থক্য আমরা কি ধরে নিয়েছি? ভি। তাহলে দেখো, ভি ইকুয়াল কি লিখতে পারি আমরা? বি এ মাইনাস বি বি লেখা যায়। হ্যাঁ, লেখা যায়। কিভাবে? দুই প্রান্তের বিভব পার্থক্য আমরা ভি ধরছি, আর দুই প্রান্তের বিভব পার্থক্য ইকুয়াল কি লেখা যায়? বি এ মাইনাস বি বি। তাহলে এই দুটো ইকুয়াল কি লিখলাম আমরা? এই দুটো ইকুয়াল ভি লিখলাম। এখন দেখো, তাহলে প্রথম এই সূত্রটাকে যদি আমরা দুইটা খণ্ডে ভাগ করি, তাহলে প্রথম খণ্ডটা কি হবে? তাপমাত্রা স্থির থাকলে কোনো একটি পরিবাহীর মধ্য দিয়ে যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হবে তা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। তাহলে দেখো, যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হবে এটাকে আমরা কি ধরবো? আই। কি ধরবো বলতো? আই। এটা আমরা আগে থেকেই জানি। তাহলে প্রথম যে খণ্ডটা, যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হবে তা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। দুই প্রান্তের বিভব পার্থক্য আমরা কি ধরছি বলতো? ভি। দুই প্রান্তের বিভব পার্থক্য কি ধরছি? ভি। তাহলে ভি কার সমানুপাতিক হবে? আই এর সমানুপাতিক। কি কি লিখতে পারি আমরা? আই সমানুপাতিক ভি। কেন বলতো? যে তাপমাত্রা স্থির থাকলে কোনো একটি পরিবাহীর মধ্য দিয়ে যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হবে তা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। এখানে তুমি এইভাবে লিখতে পারো যে যেহেতু বিভব পার্থক্যের সমানুপাতিক, তাহলে লিখবা যে বি এ মাইনাস বি বি। দেখো, সমস্যা নাই। বাট এই বি এ মাইনাস ভি বি ইকুয়াল তুমি কি জানো বলতো ভাইয়া? ভি জানো। তাহলে কি লিখতে পারো? আই সমানুপাতিক ভি। এটার তুমি 1 নং সমীকরণ। কিন্তু কথা হলো যেটা, তুমি শুধু যে এইভাবেই দিবা পরীক্ষা তা না। যদি পরীক্ষা এসে ওহমের সূত্রটি প্রমাণ করো বা আরো কিছু দিবে, আমি সেটাই বলতেছি পরে। এখন তুমি শুধু সমীকরণ দিলে হবে না। কি লিখতে হবে? তোমাকে যে কথাটা আমি বললাম কথাটা লিখতে হবে। তোমার কাছে দুইটা অপশন আমি আগেও বলছি, যে তুমি ভিডিওটা আটকাই দাও, দিয়ে আমি যে কথাটা বললাম তুমি লিখতে পারো, অথবা আমার কাছে শিট আছে, তুমি সিস্টেমেটিক সিটটা কালেক্ট করতে পারলেই হইলো। তুমি যদি শিট লাগে অবশ্যই কমেন্টে জানাবা, সমস্যা নেই। এখন দেখো, তাহলে কি লিখলাম আমরা? আই সমানুপাতিক ভি। এটা কি দিলাম? 1 নং সমীকরণ। কারণ সূত্রে যদি আমরা দ্বিতীয় খণ্ডটা দেখি, তাহলে দ্বিতীয় খণ্ডে কি বলা আছে? আবার প্রথম দিকে একটু আসি। তাহলে কি হবে? তাপমাত্রা স্থির। তাপমাত্রা স্থির থাকলে কোনো একটি পরিবাহীর মধ্য দিয়ে যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হবে তা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। এটা হলো 1 নং সমীকরণ। এবং বাকি অংশটা কি বলছে? এর মধ্যবর্তী রেজিস্ট্যান্সের ব্যস্তানুপাতিক। কি বলছে? এর মধ্যবর্তী রেজিস্ট্যান্সের ব্যস্তানুপাতিক। রেজিস্ট্যান্সকে কি দ্বারা প্রকাশ করা হয় জানো? আর দ্বারা। এটা আমরা আগে থেকেই জানি। তাহলে কি বলছি? এই রেজিস্ট্যান্সে কি হবে? ব্যস্তানুপাতিক। তো আমরা লিখতে পারি অতএব
আই সমানুপাতিক 1/r। সমানুপাতিক কেন দিলাম বলতো ভাইয়া? সমানুপাতিক দিছি, বাট এখানে দেখো শুধু আর না দিয়ে কি 1/r দিছি, এটাই বোঝায় ব্যস্তানুপাতিক সম্পর্ক। তো আমরা কি লিখলাম? আই সমানুপাতিক 1/r। তো এটা কি দিবে তোমরা? 2 নং সমীকরণ। কিন্তু আমার সেম কথাই, তোমার কিন্তু শুধু সমীকরণ দিলে পরীক্ষায় মার্ক পাবো না, অবশ্যই তোমার কথাটা উল্লেখ করে লিখতে হবে। তো দেখো আমরা 1 নং একটা সমীকরণ পাইলাম, 2 নং আরেকটা সমীকরণ পাইলাম। তাহলে এবার লিখবা যে 1 ও 2 নং সমীকরণ হতে পাই। কি লিখবা বলতো ভাইয়া? 1 ও 2 নং সমীকরণ হতে পাই। তাহলে দেখো তো 1 নং সমীকরণ কি? আই সমানুপাতিক ভি। এবার সে পাশে আই দুইটা মিলে কি লিখলাম? একটা লিখলাম, সমানুপাতিক চিহ্ন দিলাম। এবং এই পাশে এই দুইটা কি গুণ হয় না? তাহলে কি হবে? তোমার এরকম হবে ভি গুণন 1/r, এইভাবে লেখা যায়। তাহলে আমরা কি লিখতে পারি বলতো? লেখা যায় যে আই সমানুপাতিক ভি বাই আর। এটা কি লেখা যায়? যায়। তাহলে আই, তাহলে সমানুপাতিক করে দিয়ে আমরা কি বসাবো? একটা ধ্রুবক বসাবো। কি বসাবো বলতো ভাইয়া? ধ্রুবক। তাহলে এই সমানুপাতিক করে দিয়ে আমরা একটা ধ্রুবক বসাইতে পারি, সেটা কি বলতো? কে ধ্রুবক। তাহলে ভি বাই আর বসাইলাম। এখন দেখো কে এর মান হচ্ছে কি 1, কে এর মান কি 1, 1 দ্বারা এটাকে গুণ করলে কি সেম ঘুরে ফিরে এই 1ই হবে। এই জন্য কি করব? আই ইকুয়াল কি লিখতে পারি? ভি বাই আর। এখন দেখো পরীক্ষায় তোমার কিভাবে প্রশ্ন বলবে, কয়েকটা স্টেপে বলতে পারে। 1 নাম্বার যেটা বলবে, ওহমের সূত্রটি প্রমাণ করো। কি বলবে? ওহমের সূত্রটি প্রমাণ করো। 2 নাম্বার কি বলবে? প্রমাণ করো যে আই ইকুয়াল ভি বাই আর। কি বলবে? আই ইকুয়াল ভি বাই আর। 3 নাম্বার আরেকটা বলতে পারে যে প্রমাণ করো যে ভি ইকুয়াল আই আর। কি বলতে পারে? ভি ইকুয়াল আই আর। দেখো ভি ইকুয়াল আই আর যদি এটা প্রমাণ করতে বলে, সেম প্রসেস এখানে আসবা, একশো জাস্ট আর আর গুণ। দেখো আর আর গুণ করলে ভি ইকুয়াল আই আর লেখা যায়। তাহলে তোমার দেখো কয় স্টেপ আসতে পারে? 3 স্টেপ। একটা বলে ওহমের সূত্র প্রমাণ করো, তারপর দ্বিতীয় ভাবে কি বলবে? প্রমাণ করে যে আই ইকুয়াল ভি বাই আর। তৃতীয়টা কি বলতে পারে? যে বলবে যে প্রমাণ করে যে ভি ইকুয়াল আই আর। এই হচ্ছে ভাই তোমার টোটাল 3টা প্রশ্নের উত্তর কিন্তু সেম একটাই হবে। তাহলে আমি আরেকবার রিপিট করি, প্রশ্ন যদি বলে ওহমের সূত্রটি ব্যাখ্যা করো, অথবা যদি বলে প্রমাণ করে যে আই ইকুয়াল ভি বাই আর, অথবা যদি বলে প্রমাণ করে যে ভি ইকুয়াল আই আর, এই 3টা প্রশ্নের উত্তর কি হবে? সেম। কিভাবে লিখবা? প্রথমে লিখবা যে বিজ্ঞানী ডক্টর জেমস সাইমন ওহম একটা সূত্র প্রদান করেন, একেই বলা হয় ওহমের সূত্র। এই সূত্রটি হচ্ছে তাপমাত্রা স্থির থাকলে কোনো একটি পরিবাহীর মধ্য দিয়ে যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হবে তা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক এবং এর মধ্যবর্তী রেজিস্ট্যান্সের ব্যস্তানুপাতিক। অতএব আই সমানুপাতিক ভি মাইনাস ভিবি, এই দুটো ইকুয়াল কি লিখতে পারি? ভি লিখতে পারি। আর দ্বিতীয় অংশ অনুযায়ী কি আই সমানুপাতিক 1/r। 1 ও 2 নং হতে পাই কি? আই সমানুপাতিক ভি ইনটু 1/r, ভিটা উপরে চলে যায়, তাহলে আই সমানুপাতিক ভি বাই আর হলো। সমানুপাতিক করে একটা কি বসলাম? ধ্রুবক। এখানে তুমি জাস্ট লিখে দিতে পারো যে কে হচ্ছে একটি সমানুপাতিক ধ্রুবক, কে হচ্ছে একটি সমানুপাতিক ধ্রুবক। এই কথাটা তুমি লিখতে পারো, কে হচ্ছে একটি সমানুপাতিক ধ্রুবক যার মান 1, এটাও দিতে পারো। তো কে এর মান 1 হলে 1 দ্বারা গুণ করলে সেমই হয়, তাহলে অতএব কি হলো? আই ইকুয়াল ভি বাই আর। তাহলে ভি ইকুয়াল কি লিখতে পারি আমরা? আই আর। তাহলে এটাই হচ্ছে ভাই তোমার এই অধ্যায়ের যে ফার্স্ট টপিক, ওহমের সূত্র। ওহমের সূত্রের প্রমাণ আমাদের শেষ। এবার আমরা কি দিব বলতো? জুলের সূত্র। তাহলে এখন আমাদের সেকেন্ড টপিক কি বলতো ভাইয়া? জুলের সূত্র। তাহলে আমরা অলরেডি ওহমের সূত্র দেখছি, এবার আমরা কি করবো? তো জুলের সূত্র। তো জুলের সূত্রের ক্ষেত্রে কি বলবো আমরা? জুলের সূত্র কে আবিষ্কার করে নাকি এটা আমাদের অবশ্যই জানা লাগবে ভাইয়া। তুমি যদি এটা পরীক্ষার উত্তরে দাও তাহলে মানটা কি হবে? তোমার একটা স্ট্যান্ডার্ড মান হবে। তো জুলের সূত্রের ক্ষেত্রে তুমি বলবা যে ডক্টর জেমস প্রেসকট জুল। কি বলবা? ডক্টর জেমস প্রেসকট জুল তাপ সম্পর্কিত যে সূত্রটি উদ্ভাবন করেন একেই বলা হয় কি? জুলের সূত্র। এই কথাটা তুমি দিবা, তাহলে মানটা একটা স্ট্যান্ডার্ড হবে। প্রথমে এটা দেওয়ার পর তিনি একটা সূত্র আবিষ্কার করেছেন, বাট এই সূত্রকে তোমার টোটাল 3টা অংশে ভাগ করবো। কয়টা অংশ? 3টা অংশে ভাগ করবা। তাহলে এই অংশগুলো দেখো, আমি সূত্র জানার আগে একটু বেসিক তোমাদের নিয়ে আলোচনা করি। বলতো তাপের ইংলিশ কি বলতো ভাইয়া? হিট। তাপের ইংলিশ কি? হিট। তাহলে হিটের আমরা প্রথম করে নেব কি? এইচ। তাহলে এইচ দ্বারা আমরা কি বোঝাবো? হিট বা তাপ। দ্বিতীয় বিষয় আসো, তোমার আই দ্বারা কি বোঝায়? কারেন্ট। এটা তো তুমি অলরেডি জানোই। আই দ্বারা কি বোঝায়? কারেন্ট। টি দ্বারা কি বোঝায়? সময়। এটা তুমি কি জানোই। আরেকটা আমরা দেখবো আর। আর দ্বারা কি? রোধ। এটা তুমি অলরেডি জানোই। দেখো এই যে টোটাল 4টা বিষয়, এই 4টা বিষয় এই সূত্র পড়ার আগে তোমার জানা লাগবে, ঠিক আছে? এখন দেখো প্রথম সূত্রটা কি? প্রথম সূত্র তুমি লিখবা যে জুলের প্রথম সূত্র। কিভাবে লিখবা? প্রথমে এই যে জুলের সূত্র কাকে বলে এটা লিখবা যে ডক্টর জেমস প্রেসকট জুল তাপ সম্পর্কিত যে সূত্রটি উদ্ভাবন করেন তাকে কি বলা হয়? জুলের সূত্র। এরপর দেওয়ার পর তুমি লিখবা জুলের প্রথম সূত্র। কি লিখবা? জুলের প্রথম সূত্র। দিয়ে ভাই তুমি কথা লিখবা, কথা আমি জাস্ট বলে দিতেছি, তুমি পরে লিখে নিই। তো দেখো এটা এখানে কি লিখবা যে কোনো একটি পরিবাহীতে উৎপন্ন তাপের পরিমাণ। কি বলছি আমি? কোনো একটি পরিবাহীতে উৎপন্ন তাপের পরিমাণ এর মধ্য দিয়ে যে বিদ্যুৎ প্রবাহিত হবে এই বিদ্যুৎ প্রবাহের বর্গের সমানুপাতিক। কিসের সমানুপাতিক বলতো? বিদ্যুৎ প্রবাহের বর্গের সমানুপাতিক। অর্থাৎ কোন একটি পরিবাহীতে উৎপন্ন তাপের পরিমাণ আমরা কি ধরছি বলতো? এইচ। কি ধরলাম আমরা? এইচ। কোন একটি পরিবাহীতে উৎপন্ন তাপের পরিমাণ কার সমানুপাতিক? এর মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহিত হবে বা বিদ্যুৎ প্রবাহিত হবে এই বিদ্যুৎ প্রবাহের বর্গের সমানুপাতিক। কার সমানুপাতিক? বিদ্যুৎ প্রবাহের বর্গের সমানুপাতিক। আমরা কি লিখতে পারি? এইচ সমানুপাতিক আই স্কয়ার। কি লেখা যায়? এইচ সমানুপাতিক আই স্কয়ার। এখন দেখো এখানে একটা কন্ডিশন আছে। কি আছে বলতো?
কন্ডিশন। কন্ডিশনটা একটু পেঁয়াজ বাজবে, বাট আমি একটা টেকনিক শিখিয়ে দিয়ে দিচ্ছি, তাহলে কোনো সমস্যা হবে না। তোমার এখানে টোটাল বিষয় কয়টা বলতো? 4টা। এটা কি? এইচ, যেটা তাপ বোঝায়, আই, টি, আর। কয়টা বিষয় টোটাল? 4টা বিষয়। এখন দেখো তুমি এইখানে কয়টা আছে বলতো? একটা আছে এইচ, একটা আছে আই। কয়টা আছে? 2টা। আর বাকি আছে কি কি দেখো তো ভাইয়া? বাকি আছে তোমার টি আর আর। কি 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 বাকি আছে? একটা আছে টি বাকি, আরেকটা কি? আর। এখন দেখো তুমি যখন এই দুইটা, যে কোনো দুইটা সমীকরণ লিখবা, মানে দুইটা অক্ষর লিখবা আর কি, আর বাকি যে দুইটা অক্ষর থাকবে ওই অক্ষর দ্বারা কি বোঝায় বলতো? টি দ্বারা বোঝায় সময়, আর দ্বারা কি বোঝায়? রোধ। এখন তুমি যে বাংলা কথাটা লিখবা, তখন তোমাকে এটা অ্যাড করা লাগবে। কি অ্যাড করা লাগবে? লিখবা যে কোন একটি পরিবাহীতে উৎপন্ন তাপের পরিমাণ এর মধ্য দিয়ে যে বিদ্যুৎ প্রবাহিত হবে, এই বিদ্যুৎ প্রবাহের বর্গের সমানুপাতিক। তারপর লিখবা যে যখন, কি লিখবা? যখন কার মান কার স্থির থাকবে, তখন সময় এবং রোধ স্থির থাকবে। কি বলছি আমি? যখন সময় এবং রোধ স্থির থাকবে, তখনই শুধুমাত্র তোমার এই সমানুপাতিক আই স্কয়ার হবে। এটা কিন্তু ভাই কন্ডিশন। ওহমের সূত্রে আমরা কি দেখছিলাম? তাপমাত্রা স্থির থাকা লাগবে। তাহলে এখানে কন্ডিশন কি? যে দুটো আমরা লিখবো, এই দুটো বাদ দিয়ে বাকি যে দুটো থাকবে, এই দুটো কি থাকবে? স্থির থাকবে। তাহলে তুমি বাংলা কথা তো লিখবাই, বাট এখানেও সমীকরণ ক্ষেত্রে তুমি কন্ডিশন দাও যে যখন তোমার কি কি স্থির? টি ও আর কি থাকবে বলতো ভাইয়া? স্থির থাকবে। তো এটা আমরা কি দিব বলতো? এটা দিব 1 নং সমীকরণ। তাহলে লিখবা কি? 1 নং সমীকরণ। এটা আমি কি লিখলাম? এটা হলো 1 নং সমীকরণ। এবার আসো ভাইয়া যে জুলের দ্বিতীয় সূত্র। কি লিখবা? যে জুলের দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্রটা কি ভাই আমি বলতেছি? দ্বিতীয় সূত্র হচ্ছে কোন একটি পরিবাহীতে উৎপন্ন তাপের পরিমাণ এর রেজিস্ট্যান্সের সমানুপাতিক। কি বলছি? কোন একটি পরিবাহীতে উৎপন্ন তাপের পরিমাণ এর রেজিস্ট্যান্সের সমানুপাতিক। কখন বলতো? তাহলে দেখো আমরা কি কি নিছি এখানে? প্রথমে নিছি এইচ, উৎপন্ন তাপের পরিমাণ এইচ। এই সমানুপাতিক কি? কোন একটি পরিবাহীতে উৎপন্ন তাপের পরিমাণ এর রেজিস্ট্যান্সের সমানুপাতিক। রেজিস্ট্যান্স কি? আর। এই সমানুপাতিক আর দিছি। বাকি আছে কি কি বলতো ভাইয়া? বাকি আছে তোমার আই, আর কি বাকি আছে? টি। আই আর টি। এবার স্থির কি হবে বলতো? কারেন্ট এবং সময় স্থির থাকবে। তাহলে বাংলা কথাটা কি লিখবা? কোন একটি পরিবাহীতে উৎপন্ন তাপের পরিমাণ এর মধ্যবর্তী রেজিস্ট্যান্সের সমানুপাতিক যখন কারেন্ট এবং সময় কি থাকবে? স্থির থাকবে। আশা করি বুঝতে পারছো। তাহলে এখন তুমি সমীকরণের কন্ডিশন কি দিবা? যখন কি কি স্থির থাকবে বলতো ভাইয়া? কারেন্ট এবং সময় কি থাকবে? স্থির থাকবে। তাহলে এটা আমরা কয় নং সমীকরণ দিব বলতো ভাইয়া? এটা দিব আমরা 2 নং সমীকরণ। এটা আমরা কি দিলাম? 2 নং সমীকরণ। এবার আসো ভাইয়া কি? তৃতীয় সূত্র। তাহলে জুলের তৃতীয় সূত্রটা কি বলছে? জুলের তৃতীয় সূত্রতে বলছে কোন একটি পরিবাহীতে উৎপন্ন তাপের পরিমাণ এর যে তড়িৎ প্রবাহিত হবে, তড়িৎ প্রবাহ হওয়ার সময় অবশ্যই সময়ের দরকার আছে। তাহলে কি লিখবা? কোন একটি পরিবাহীতে উৎপন্ন তাপের পরিমাণ এর মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহিত হবে, এই তড়িৎ প্রবাহের সময়ের সমানুপাতিক। কিসের সমানুপাতিক? তড়িৎ প্রবাহের সময়ের সমানুপাতিক। কোন একটি পরিবাহীতে উৎপন্ন তাপের পরিমাণ এর তড়িৎ প্রবাহের সময়ের সমানুপাতিক। তাহলে তড়িৎ প্রবাহের সময় কি দ্বারা প্রকাশ আমরা? টি দ্বারা। তাহলে কি লিখবো? এইচ সমানুপাতিক টি। এখন এটা কখন? দেখো এইচ আর টি কি কি গেছে তোমার এখানে? এইচ গেছে আর টি গেছে। বাকি কি বলতো? আই আর আর। তাহলে কি লিখবা? যে যখন আই ও আর কি থাকবে বলতো ভাইয়া? স্থির থাকবে। এটা কিন্তু কন্ডিশন। এটা যদি তুমি না দাও তাহলে কিন্তু ভুল হবে। তাহলে বাংলা কথায় কি লিখবা? কোন একটি পরিবাহীতে উৎপন্ন তাপের পরিমাণ এর তড়িৎ প্রবাহের সমানুপাতিক যখন কারেন্ট এবং রোধের মান স্থির থাকবে। এটা আমরা তারপর সমীকরণের কন্ডিশন দিয়ে দিবা। এটা আমরা কত নং সমীকরণ দিব বলতো ভাইয়া? এটা দিব আমরা 3 নং সমীকরণ। কত নং সমীকরণ? 3 নং সমীকরণ। এখন দেখো ভাইয়া, আমরা 1 নং সমীকরণ পাইলাম এটা, 2 নং সমীকরণ পাইলাম এটা, 3 নং সমীকরণ পাইলাম এটা। তাই লিখবা 1, 2 ও 3 নং সমীকরণ হতে পাই। কি লিখবো আমরা? 1, 2, 3 নং সমীকরণ হতে পাই। তো দেখো এখন 1 নং সমীকরণ মানে প্রত্যেকটা সমীকরণ থেকে এইচ আমরা কমন নিতে পারি। এইচ নিলাম এক সাইডে। বাকি এখানে কি থাকলো বলতো? আই স্কয়ার। এবার সে কি থাকলো? আর। আর এবার সে কি থাকলো বলতো ভাইয়া? টি। তাহলে কি লিখতে পারি? এইচ সমানুপাতিক আই স্কয়ার আর টি। তো সমানুপাতিক তোমাকে অবশ্যই উঠে দিতে হবে। এখন দেখো ভাইয়া জুলের সূত্র একটু ব্যতিক্রম, যেটা হচ্ছে তুমি এইচ সমানুপাতিক উঠে দিবা। উঠে দিয়ে কি বসবে? একটা ধ্রুবক। ধ্রুবকটা বসবে ভাগ আকার। কি এখানে বলতো ভাইয়া? ভাগ আকারে। কিভাবে বসবে? এই ধ্রুবকটার মান বসবে 1/j। কি বসবে বলতো ভাইয়া? 1/j। তারপর এখানে কি হবে? আই স্কয়ার আর টি। তাহলে আমরা কি লিখতে পারি? অতএব এইচ ইকুয়াল আই স্কয়ার আর টি বাই জি। এখন দেখো এই প্রশ্নটা তোমরা কত ভাবে করতে পারে আমি এটা বলতেছি এক এক করে। তাহলে ফার্স্ট যে প্রশ্নটা এইভাবে করতে পারে, বলবে যে জুলের সূত্রটি ব্যাখ্যা করো। কি বলবে? জুলের সূত্রটি ব্যাখ্যা করো, বা জুলের সূত্রটি গাণিতিক রূপ ব্যাখ্যা করো, এইভাবে বলতে পারে। এভাবে যদি বলে সেম অ্যান্সার। দ্বিতীয় এটা বলতে পারে যে প্রমাণ করো যে এইচ ইকুয়াল আই স্কয়ার আর টি বাই জি। কি বলবে? প্রমাণ করো যে এইচ ইকুয়াল আই স্কয়ার আর টি বাই জি। যদি এটাও বলে তাও তুমি এইভাবে করবা। তৃতীয় আরেকটা তোমাকে বলবে, বলবে যে প্রমাণ করো যে এইচ ইকুয়াল 0.24 আই স্কয়ার আর টি। কি বলবে? প্রমাণ করো যে এইচ ইকুয়াল 0.24 আই স্কয়ার আর টি। এটা তুমি কিভাবে লিখবা? এই পর্যন্ত তুমি ক্যালকুলেশন করাই লাগবে। করার পরে একটু এক্সট্রা কাজ, এইচ ইকুয়াল যে আমরা এইভাবে লিখতে পারি 1/j
আই স্কোয়ার আর টি এইভাবে লেখা যায়, হ্যাঁ যায়। তারপর লেখো এইচ ইকুয়াল জের একটা মান আছে, কি বলতো ভাইয়া আছে, জের একটা মান আছে, মানটা কি বলতো 4.2, কি 4.2, তাহলে 4.2 বসাইলাম, আই স্কোয়ার আর টি থাকলো। এখন দেখো ভাইয়া সরি একটু জায়গার প্রবলেম, আমি জায়গাটা তাহলে একটু মিশাই দিই, তাহলে অলরেডি তো এই দিক পর্যন্ত তোমরা দেখছোই, জায়গাটা একটু মিশাই দিই। দেখো এখানে আমরা কি করছি বলতো, এইচ ইকুয়াল 1/4.2 আই স্কোয়ার আর টি এত পর্যন্ত আমরা আসলাম। এখন দেখো 1/4.2 তুমি ক্যালকুলেটর চাপ দিবা, আসবে হতো 0.24 আই স্কোয়ার আর টি। এটা কি হবে, এইচ ইকুয়াল 0.24 আই স্কোয়ার আর টি, এটা হবে আরেকটা প্রুফ। এখন দেখো টোটাল কয় ভাবে প্রশ্ন আসতে পারে, 4 ভাবে। প্রথম দেখবে দুলের সূত্রে গাণিতিক ব্যাখ্যা করো, দ্বিতীয় তোমাকে এইভাবে বলবে প্রমাণ করো যে এইচ ইকুয়াল আই স্কোয়ার আর টি বাই জে, এটা বলতে পারে। তৃতীয় তোমাকে এটা তৃতীয় ভাবে আসবে, একটা হলো দুলের সূত্রে গাণিতিক ব্যাখ্যা করো, এটা হলো প্রমাণ করো যে এইচ ইকুয়াল আই স্কোয়ার আর টি বাই জে, আর এটা কি এইচ ইকুয়াল 0.24 আই স্কোয়ার আর টি। টোটাল 3 ভাবে আসলেই সেম অ্যান্সার হবে। আশা করি বুঝতে পারছো, যদি তুমি বুঝতে না পারো ভিডিওটা আরেকবার দেখবা তাহলেই এনাফ। তাহলে আমরা কি শেষ করলাম বলতো ভাইয়া, দুলের সূত্র শেষ আর ওহমের সূত্র শেষ। এবার এই দুই সূত্রের মধ্যে থেকে কিছু গাণিতিক রূপ আছে, এবার আমি গাণিতিক রূপগুলো এক এক করে। তাহলে এখন দেখো আমরা কি করব, এটা ম্যাথমেটিক্যাল টার্মটা আমরা সমাধান করব। তো তোমাদের যাদের হক পাবলিকেশনের নতুন বই, যে নতুন এডিশনটা এবারে এটা যেটা যাদের আছে, ওইটাতে উদাহরণ যে 5, আমি বই হাতে আছে আমার হক পাবলিকেশন নতুন বই, উদাহরণ 5টা আমি সলভ করে দিয়েছি। এখান থেকে অনেক সহজ প্রশ্নই আসে মোটামুটি, তারপর একটু জটিল যেটা পিজিসিবি তে আসছিল, কিসে আসছিল বলতো, একটু যেহেতু নামটা আসলে আমি বলি, পিজিসিবি কিসে আসছে বলতো ভাই, পিজিসিবি তে এই সেম এই অধ্যায় থেকে, কিন্তু এই অধ্যায় থেকে যে সূত্র প্রমাণ করলাম ওহমের সূত্র থেকে পিজিসিবি তে আসছিল। পিজিসিবি পূর্ণরূপটা একটু বলি, পিজিসিবি পূর্ণরূপ হচ্ছে ভাই পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ। কি বলতো, পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ। একটা বিষয় শুনে খুশি হবা যারা জানো না আর কি, তোমার পিজিসিবি হচ্ছে এমন একটা প্রতিষ্ঠান, এটা ধরো ট্রান্সমিশনের কাজ করে। ধরো তুমি এখানে বিদ্যুৎ উৎপন্ন করলা, বিদ্যুৎ চালিয়ে তুমি এখানে সরবরাহ দিতে পারবা না, কি করা লাগবে, এই বিদ্যুৎটা তুমি আগে পিজিসিবি তে দিবা, তারপর পিজিসিবিরাই কি করবে, এটা সরবরাহ করবে চতুর্দিকে। তো মেইন যেটা কথা হলো, তোমার পিজিসিবি দিয়ে যে চাকরির যে সার্কুলার, এখানে তোমার ডিপ্লোমা পাশেই সার্কুলার হয়, ডিপ্লোমা পাশেই চাকরির জন্য ঢোকা যায় পিজিসিবি তে। যদি কেউ ডিপ্লোমা পাশের পরেই পিজিসিবি তে উপসহকারী প্রকৌশলী ঢুকতে পারে, তাহলে তার সর্বনিম্ন স্যালারি শুরু হবে 65,000 টাকা। কত বলতো ভাইয়া, 65,000। চিন্তা করে যায় ডিপ্লোমা পরে কত টাকা বেতন পাবো তুমি, 65,000 টাকা। এইরকম একটা প্রতিষ্ঠানে এই ওহমের সূত্র থেকে তোমার প্রশ্ন আসছে। প্রশ্নটা কি বলছে আমি একটু পড়ে শোনাই, বাকি তুমি বইয়ের সাথে ভাইয়া মিলাই নিও। তোমার প্রথমে বলছে কি, একটি বর্তনীতে 200 ভোল্ট সরবরাহ আছে, কত ভোল্ট, 220 ভোল্ট সরবরাহ আছে, সরি। তো আমরা এটা লিখছি কি V1 ইকুয়াল 220 ভোল্ট। পরে বলছে কি, যে বর্তনীর মধ্য দিয়ে 100 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হতে পারে। কত মিলি অ্যাম্পিয়ার বলতে ভাইয়া, 100 মিলি অ্যাম্পিয়ার। আমরা লিখছি কি I1 ইকুয়াল 100 মিলি অ্যাম্পিয়ার। মিলি অ্যাম্পিয়ার কি অ্যাম্পিয়ারে আনো, এই জন্য কি করা লাগবে, 100 গুণন 10 টু দি 10 ইনভার্স 3 দ্বারা গুণ করা লাগবে। কি করা লাগবে বলতো, 10 ইনভার্স 3 দ্বারা গুণ করলে মিলি অ্যাম্পিয়ার কি আমরা কিসে আনলাম, অ্যাম্পিয়ারে আনলাম। এরপর বলছে বর্তনীর সরবরাহ ভোল্টেজ কমিয়ে 100 ভোল্ট করলে, দেখো ভোল্ট কয়টা বলতে ভাইয়া, দুইটা। প্রথমটা কি বলছে 220 ভোল্ট, এই জন্য V1 ধরছি। দ্বিতীয় কি বলছে, ভোল্টেজটা কমিয়ে নিচে আনবো, কত নিচে আনবা, 100 ভোল্টে আনবা। এটা দ্বিতীয় ভোল্টেজ, এই জন্য আমি কি লিখছি V2। কি বলতো, দ্বিতীয়টা দ্বিতীয় ভোল্টেজ, এই জন্য কি করছে ভাইয়া, V2 ইকুয়াল 100 ভোল্ট দিচ্ছি। আশা করি বুঝতে পারছো। এরপর দ্বিতীয় ভোল্টেজ বলছে ওই বর্তনীতে কত অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হবে। এই যে দ্বিতীয় বর্তনীতে ভোল্টেজটা কমিয়ে যে 100 ভোল্ট হইলো, 100 ভোল্ট আনার ফলে এই দ্বিতীয় বর্তনী কারেন্ট কত হবে, অর্থাৎ কি I2 ইকুয়াল কত হবে। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। এখন দেখো ভাইয়া, তোমার যে প্রথম বর্তনীর যে ডাটাগুলো দেওয়া আছে, V1 এর মান আছে, I1 এর মান আছে। এখন এখান থেকে কি আমরা R এর মান বের করতে পারি, অবশ্যই পারি। যারা সূত্রের প্রমাণ জানো, তো তুমি কি জানো বলতো, তুমি অলরেডি সূত্রে কি প্রমাণ করছো যে I ইকুয়াল V বাই R, এটা আমরা কি করছি, ওহমের সূত্রে প্রমাণ করছি। এখান থেকে যদি আমরা R এর মান বের করি, তাহলে V ইকুয়াল IR লেখা যায়। তাহলে ধরো যে আমি একটু বাড়াইতেছি, সমস্যা নাই, তুমি দিয়ে লিখতে পারবা, বোঝার জন্য লিখলাম আর কি। তাহলে R ইকুয়াল কি লেখা যায়, V বাই I। আমরা কি লিখতে পারি বলতো, R ইকুয়াল V বাই I। এখন ভাই মানগুলো বসাই দাও। এখন দেখো এখানে তুমি কি V1 আর I1 এর মান বসাবা, এই জন্য এখানে কি দিবা, V1 I1। ওকে, তাহলে V1 এর মান কি বলতো ভাইয়া, 220 ভোল্ট। I1 এর মান কি বলতো ভাইয়া, 100 গুণন 10 ইনভার্স 3। তাহলে এটা ক্যালকুলেশন করলে তোমার অ্যানসার আসবে কত, তুমি ক্যালকুলেটরে দিয়ে দেখবা, অ্যানসার আসবে তোমার 2200 ওহম। কত আসবে বলতো ভাইয়া, 2200 ওহম। এটা কিসের মান পাইলাম না, আর এর মান। কিসের মান বলতো, আর এর মান। এখন দেখো ভাইয়া, তোমার যে প্রথম সার্কিট এবং দ্বিতীয় সার্কিট, এই দুই সার্কিটে আর এর মান কিন্তু সমান থাকবে। কি থাকবে, সমান। ওই জন্য আমরা R1 R2 দেইনি। ওকে, তাহলে দুই সার্কিটে কি থাকবে, আর এর মান সমান। কেন, এটা কিন্তু প্রশ্নে উল্লেখ করা নেই, এই জন্য এটা সমান থাকবে। এই জন্য যেহেতু এটা সমান, এই জন্য আমরা R1 আর R2 না দিয়ে শুধুমাত্র আর রাখছি। এখন দেখো এবার দ্বিতীয় সার্কিট, তাহলে প্রথম সার্কিটে আমাদের কাজ শেষ। প্রথম সার্কিট থেকে আমরা আর এর মান বের করছি। দ্বিতীয় সার্কিটে আসো, দ্বিতীয় সার্কিটে দেখো কি কি কন্ডিশন মানে ডাটা দেওয়া আছে। তো V2 এর মান দেওয়া আছে, I1 I2 এর মান বের করতে হবে। বাকি আমরা পাইছি কিছু মতো আর এর মান।
এই আর প্রথম সার্কিটেও যা দ্বিতীয় সার্কিটেও তা। তার মানে দ্বিতীয় সার্কিটে আমরা আর এর মান জানি আর বি এর মান জানি, তাহলে অবশ্যই আমরা আই এর মান বের করতে পারবো। কিভাবে দেখো, তো আমরা লিখবো অতএব I2 ইকুয়াল আই ইকুয়াল কি বলতে হবে ভি বাই আর, তাহলে কি লিখবো V2 বাই আর। আর2 কি দেওয়ার দরকার আছে না, কেন বলতো, কারণ আর এর মান সমান, তাহলে এই জন্য আর2 না দিয়ে শুধু আর দিব, কারণ দ্যাট ইজ জাস্ট মান বসাও। তোমার V2 এর মান কত বলতো 100, আর আর এর মান কত বলছো তুমি 2200, তো এটা ক্যালকুলেশন করলে অ্যানসার হবে কত ভাইয়া বলতো, এটা অ্যানসার হবে 0.0454 ওহম, 0.0454, সরি এটা ওহম মতো অ্যাম্পিয়ার, কারেন্ট যেহেতু আমরা বের করছি এটা কত হবে অ্যাম্পিয়ার। তো এটা কি বলতো অ্যানসার। দেখো এত একটা সিম্পল ম্যাথ, জাস্ট তুমি একটু বুঝলেই হলো, বাকি এটা এখানে তোমার মুখস্থ, মুখস্থ বলতে কি প্রমাণ তুমি করে দেখালাম, বাট একটু তোমার মুখস্থ থাকা লাগবে। এই ম্যাথটা করে এসেছিল বলতো ভাইয়া পিজিসিবির মতো একটা প্রতিষ্ঠানে, যেখানে ফার্স্ট স্যালারি হবে তোমার কত টাকা বলতো 65,000 টাকা। তাহলে চিন্তা করে এগুলা কত ইম্পর্টেন্ট, এই জন্য আসলে ভাই এই ম্যাথটা বুঝতে পারছো। বাকি জুলের সূত্র কিছু ম্যাথ আছে যেগুলো পরীক্ষায় অতটা ইম্পর্টেন্ট না, অনেক মানে খুব কমই আসে, এরপরে আমি এটা করাইলাম না। বাট তোমার কাজ হলো ভাইয়া এগুলো তো পড়বাই, বাট জুলের সূত্র তুমি নিজে প্র্যাকটিস করবা। যদি তুমি নিজে প্র্যাকটিস করার পর সমস্যা মনে করো বা না পাও, অবশ্যই এই ভিডিও নিচে কমেন্টে জানাবা যে ভাই জুলের সূত্রে আমাদের সমস্যা আছে, তাহলে এটা পরবর্তী ক্লাসে আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে আজকের মতো ভাই এখানে শেষ করছি, আশা করি ক্লাসটা ভালো লাগছে, কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবা। আর এখনো পর্যন্ত যারা আমাদের এই পেজটা ফলো দাও অবশ্যই ফলো দিবা, এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবা, যার ফলে সর্বপ্রথম আপলোড করা ভিডিও তোমার কাছে যাবে। তো আজকের মতো এখানে শেষ করছি ভাইয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।